গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এই কোর্সের একেবারেই প্রথম আলোচনার বিষয়ে সেটি হচ্ছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। এ সম্পর্কে গত ক্লাসে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো বিশ্বায়নের ব্যাপারে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রথমত এটি একটি প্রসেস, ইট ইজ এ প্রসেস, ঠিক আছে। তো এই প্রসেসটা বা প্রক্রিয়াটা, এটা একটা প্রক্রিয়া, গ্লোবালাইজেশন একটা প্রক্রিয়া। এবং এটা কেমন প্রক্রিয়া? এটি হচ্ছে বহুমাত্রিক প্রক্রিয়া। একটা মাত্র বিষয়কে কেন্দ্র করে এই প্রক্রিয়াটা সারা বিশ্বব্যাপী চলমান ছিল বা আছে এরকম না। এই অনেক বিষয়কে কেন্দ্র করে এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এখন গ্লোবালাইজেশনের সঙ্গে গ্লোব, এই কথাটার একটা সম্পর্ক রয়েছে। এই গ্লোব থেকে গ্লোবাল, আর গ্লোবাল থেকে গ্লোবালাইজেশন। এবং গ্লোবালাইজেশনের ফলে যে লক্ষ্যটি সামনে রেখে কাজ করা হচ্ছে অথবা বলা হচ্ছে আলোচনাতে ডিসকোর্স হিসেবে, সেটি হচ্ছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ পুরো পৃথিবীটিকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করবার যে একটা অভিপ্রায়, ইচ্ছা, সেটিকে কেন্দ্র করে এই গ্লোবালাইজেশন প্রসেসটি চলছে। তো এই গ্লোবালাইজেশন প্রসেসটার সঙ্গে গ্লোব, গ্লোবাল এই কথাটি মোটামুটি পরস্পর সম্পর্কযুক্ত। গ্লোব কথাটি আমরা যেটি বিভিন্ন বইতে পাই, লেখা রয়েছে যে 1551 খ্রিস্টাব্দে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়। আর এই গ্লোবাল থেকে গ্লোব থেকে গ্লোবাল কথাটি ব্যবহার শুরু হয় 1776 সালে। এবং পরবর্তী সময়ে এই শব্দগত দিক থেকে গ্লোবালাইজেশন যে শব্দটির পরিণতি বা এটার একটা রূপ, সেটি আমরা এইভাবে পাই। এখন একটু যদি পেছনে দেখা যায় তাহলে আমরা একটু চিন্তা করব যে এই যে 1551, 1776, পরবর্তী সময়ে আমরা যদি মনে করি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার থেকে শুরু করে সারা পৃথিবী ব্যাপী নানান ধরনের ঘটনা ঘটেছিল। তো এই ঘটনাগুলোর সঙ্গে এই যে প্রক্রিয়াটি, গ্লোবালাইজেশন যে প্রক্রিয়াটি, এটির সম্পর্ক বা এই যে ঘটনাগুলোর সঙ্গে এই প্রক্রিয়াটি কতটুকু সম্পর্কযুক্ত, এই প্রক্রিয়াটিকে কতভাবে প্রভাব বিস্তার করেছিল, ইত্যাদি ইত্যাদি। এবং এই গ্লোবালাইজেশন প্রক্রিয়াটি আসলে কত দিন আগে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, এরকম একটা ব্যাপার। এবং গ্লোবালাইজেশনের এই যে গ্লোবাল ভিলেজ, গ্লোবালাইজেশন, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি বা যেটা বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে যে পৃথিবী আসলে এখন মোটামুটি একটি প্ল্যাটফর্মে, একটি জায়গায় চলে এসেছে। এখন বলা হচ্ছে যে আমরা কেউ একটি দেশ থেকে, একটি জাতি থেকে, একটি গোষ্ঠী থেকে কেউ আমরা বিচ্ছিন্ন, কোনো না কোনো ভাবে তার সঙ্গে আমরা সম্পৃক্ত, এরকম একটি কথা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন জাতি গোষ্ঠীর খবর আমাদের কাছে আছে। তাদের যে কালচার, তাদের যে সভ্যতা, এগুলো আমরা যে কোনো ভাবে পেয়ে যাই বা তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক জুড়ে যায়। তো এই যে একটা কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা তৈরি হয়েছে আসলে গ্লোবালাইজেশনের মধ্য দিয়ে। এখন আমরা পলিটিক্যাল সায়েন্স এর যে পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি এবং আমরা যদি একেবারে আরো গোড়ার দিকে চিন্তা ভাবনা করি, পৃথিবী সৃষ্টি থেকে পরবর্তী সময়ে
পৃথিবীর সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, মানুষ বসতি স্থাপন করেছে, বিভিন্ন বনে জঙ্গলে তারা ঘুরেছে, তারপরে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। তাদের মধ্যে এই যে সংগঠিত হওয়ার, গোষ্ঠীবদ্ধ হওয়ার, সমাজবদ্ধ হওয়ার যে চিন্তা ভাবনা তাদের মধ্যে এসেছে, সেটি বিকশিত হয়েছে এবং এক পর্যায়ে গিয়ে গোষ্ঠীতে গোষ্ঠীতে যুদ্ধ সংঘর্ষ হওয়ার এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে আমরা জানি যে একটি এলাকার তৈরি হয়েছে, গ্রামের তৈরি হয়েছে এবং এই গ্রামটি এক পর্যায়ে গিয়ে ছোট একটি মানে প্রতিষ্ঠানে তৈরি হয়েছে। এবং এরিস্টটলের যে রাষ্ট্রের সংজ্ঞা, সেই সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার বিশ্লেষণ করতে চাই, তাহলে এরকম যে তিনি বলেছেন যে কতিপয় গ্রামের যে বিকশিত রূপ এবং এই গ্রামের যে বড় একটা রূপ, সেটি হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ গ্রাম থেকে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এরকম তো এই ধারণা থেকে আমরা যদি মনে করি যে এইভাবে রাষ্ট্র সৃষ্টি হইল, রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে আগের দিনের যে রাষ্ট্রগুলো সেগুলো ছিল হচ্ছে নগর রাষ্ট্র। আমরা সেই সময়ে যে গ্রীসের রাষ্ট্র ব্যবস্থা, সেগুলোতে আমরা জানি যে এই নগর রাষ্ট্র ব্যবস্থা ছিল। তখন এই নগর রাষ্ট্র ব্যবস্থা পরবর্তী সময়ে রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যে জনক নিকোলো মেকিয়াভেলি, তিনি বলেছেন যে এর ফলে এক পর্যায়ে গিয়ে যে জাতি রাষ্ট্র সৃষ্টি হয় এবং এই জাতি রাষ্ট্র সৃষ্টি হওয়ার ফলে রাষ্ট্রের একটা নতুন রূপ চলে আসে। নতুন রূপ চলে আসার ফলে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় রাষ্ট্রগুলো কিন্তু সৃষ্টি হয়। তো এই রাষ্ট্র সৃষ্টি হওয়ার ফলে পরবর্তী সময়ে আমরা জানি যে একেবারে ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষের প্রয়োজনে মানুষ এক এলাকার মানুষ আরেক এলাকায় গিয়েছে এবং ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা জানি যে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ ইউরোপের বিভিন্ন দেশের অধিবাসী ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিল এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কিন্তু গিয়েছিল, আফ্রিকা থেকে বিভিন্ন জায়গায় গিয়েছিল, তাই না? তো এভাবেই মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে রাষ্ট্র ব্যবস্থাও বিকশিত হতে থাকে, মানুষও ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে একটা সে যে উদ্দেশ্যে হোক না কেন একটা কি চলাচল তৈরি হয়, একটা কানেক্টিভিটি তৈরি হয়। তাহলে আমরা এরকমও বলতে পারি যে এই যে গ্লোবালাইজেশন, অর্থাৎ পুরো পৃথিবীটাতেই যে চলাচল, হ্যাঁ, এই চলাচলটা শুরু হয়েছিল অনেক আগে। তবে এটার যে প্রাতিষ্ঠানিক রূপ, গ্লোবালাইজেশনের যে একেবারে আধুনিক রূপ, সেটাতে সময় লেগেছে এবং আগের দিনে বলা হচ্ছে আগের দিনের যে গ্লোবালাইজেশনটা ছিল, তবে সেটা অন্য নামে ছিল, সেটার ফরম্যাটটা ভিন্ন ধরনের ছিল এবং সেখানে বলা হচ্ছে যে আগের দিনে এই যে ঔপনিবেশিকতা, ঔপনিবেশিকবাদ, সাম্রাজ্যবাদ, এরকম একটা বিষয় ছিল, মানে জোর করে চাপিয়ে দিয়ে জোর জবরদস্তি এরকম করে একটা অঞ্চল দখল করা হতো, তারপর সেখানে শাসন তাদের মতো করে সেখানে পরিচালনা করা হতো, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সেই যারা সেই অঞ্চলটি দখল করে নিয়েছিল তারা সেখানে তাদের প্রভাব বিস্তার, এরকম একটি কিন্তু পর্যায় ছিল। তো এইরকম পর্যায় থেকে পরবর্তী সময়ে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে এই যে মানে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক যে বিনিময়, এই বিষয়গুলো একটা নতুন ফরম্যাট, নতুন একটি রূপ লাভ করে। তো সেই নতুন রূপ লাভ করার ফলে বিশ্বায়নের নতুন একটা রূপ আমরা পাই এবং এই যে নতুন একটি রূপ, তখন ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকবাদ বা ঔপনিবেশিকতার একটা জায়গায় চলে আসে এবং সেখান থেকে আমরা এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতীয় ভূমিতে এসে ব্যবসা বাণিজ্য করেছিল, তারপরে এখানে তারা দীর্ঘদিন একেবারে
প্রায় 200 বছর তারা কিন্তু এখানে উপনিবেশ করেছিল। তো এই উপনিবেশ করে তোলার ফলে তখনকার বিশ্বায়নের বা তখনকার যে ব্যবসা বাণিজ্য সেটির ফরম্যাট এক ধরনের ছিল। এবং এই পরবর্তী সময়ে আমাদের নতুন যে বিশ্বায়নের রূপটি আমরা মোটামুটি পাই সেটি হচ্ছে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের মধ্য দিয়ে। এবং এই কোল্ড ওয়ারের মধ্যে রাশিয়ার যে পেরেস্ট্রোইকা এবং গ্লাসনস্ট যে নীতি, সেই নীতিটার ফলে সেই দুটো নীতির পরবর্তী পর্যায়ে বিশ্বায়নের নতুন একটি রূপ আমাদের সামনে চলে আসে। এবং এই বিশ্বায়নের সঙ্গে একেবারেই সোজাসুজি সরাসরি যে বিষয়টি সম্পর্কযুক্ত সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য, পুঁজি বিনিয়োগ। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নত দেশগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় পুঁজি বিনিয়োগ করে তারা ব্যবসা বাণিজ্য করার নতুন একটি ধরন বা রূপ পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়, এবং সেটি হচ্ছে বিশ্বায়ন। এবং এর ফলে কি হয়, অবাধ বাণিজ্য, মুক্ত বাজার অর্থনীতি, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। এর ফলে যে যার যত বেশি পুঁজি তার বাজার তত বেশি বড়। আবার এই পুঁজি বিনিয়োগ করে তারা বিভিন্ন পণ্য উৎপাদন করে। এই পণ্য উৎপাদন করার ফলে পণ্যের গুণগত মান যে দেশের যত বেশি, সে দেশের ওই পণ্যের বাজার সারা পৃথিবীব্যাপী তত বেশি। হ্যাঁ, এবং এর ফলে কি হয়েছিল বা কি হয়, এর ফলে পৃথিবীর বাজার দখল করে ফেলার একটা চেষ্টা করা হয়। আমরা আজকে এই যে তৃতীয় বিশ্বের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে বাজারে গেলে আমরা বিদেশি নানান ধরনের পণ্য পেয়ে থাকি, এবং এই পণ্যগুলোর মধ্যে আমরা কোয়ালিটি কম্পেয়ার করে দেখি যে কোনটির কোয়ালিটি ভালো। যেটির কোয়ালিটি ভালো সেই পণ্যটি কিন্তু আজকের দিনের মানুষ কিনছে। তো এই যে পণ্যের অবাধ প্রবাহ, পুঁজির অবাধ প্রবাহ, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটি কোম্পানি বা একটি দেশ পৃথিবীর যে কোনো জায়গায় সে পুঁজি বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য করতে পারে। তার পণ্য যত ভালো হবে তার বাজার তত ভালো হবে। তো বিশ্বায়নের মূল যে বিষয়বস্তু, মূল যে লক্ষ্য, সেটি হচ্ছে এই পুঁজি বিনিয়োগ, পণ্য উৎপাদন, পণ্যের যে বাজারজাতকরণ, বাজার দখল, হ্যাঁ, অর্থাৎ সব মিলে তার যে মুনাফা, সেই মুনাফাকে কেন্দ্র করেই মোটামুটি বর্তমান যে একেবারে ঔপনিবেশিকতা বা সাম্রাজ্যবাদের যে নতুন একটা ফরম্যাট, সেটি অনেক বিশ্লেষকে বলছেন সেটি হচ্ছে আসলে বিশ্বায়ন। এবং এর ফলে এই যে পুঁজির অবাধ প্রবাহ, পণ্যের যে প্রবাহ, হ্যাঁ, বাজার দখল, মুক্ত বাজার অর্থনীতির এই যে বৈশিষ্ট্যগুলোর ফলে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন, এবং দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন ফর অল অ্যান্ড ফ্রি ফর অল। এই বিশ্বটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, এবং এখানে সবাই একেবারে অবাধে চলাচল করতে পারবে। হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা এই যে কূটনৈতিক সম্পর্কগুলো দেখি, বাংলাদেশে অনেক বাইরের কোম্পানি দেশ বিনিয়োগ করছে, হ্যাঁ, এখানে তারা ব্যবসা বাণিজ্য করছে। আবার এখান থেকেও কিন্তু বাইরে চলে যাচ্ছে অনেক পণ্য আমাদের, এবং অন্য জায়গাও কিন্তু উৎপাদন হচ্ছে। বাইরের দেশের কোম্পানির পণ্য আমাদের এখানে উৎপাদন হচ্ছে। এই যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টার পেছনে যে মানে যেটি কাজ করেছে সেটি হচ্ছে এই বিশ্বায়ন প্রক্রিয়া, বিশ্বায়ন এই ধারণাটি ঢুকে মাথায় দেওয়া হয়েছে প্রত্যেকের, ফলে এটি হয়েছে। এবং পেরেস্ট্রোইকা এবং গ্লাসনোস্ট নীতির ফলে এই নতুন ফরম্যাটটা এসেছিল। এবং এটি হচ্ছে বলা হচ্ছে যে পেরেস্ট্রোইকাতে পুনর্নির্মাণ বা সংস্কার নীতি এটা ছিল। তৎকালীন রাশিয়ার যে প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, তিনি, এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থায় তিনি একটা সংস্কার নিয়ে আসার কথা বলেছিলেন, একটি নীতি তিনি
বাস্তবায়ন করার কথা বলেছিলেন। এবং গ্লাসনোস্ট নীতি খোলা নীতি বলা হয় এটি, এবং এর ফলে হয় কি অবাধ তথ্য, অবাধ প্রবাহ, তথ্যের অবাধ প্রবাহ, পুঁজির অবাধ প্রবাহ থাকবে, পণ্যের অবাধ প্রবাহ থাকবে। তো এরকম একটি বিষয় কিন্তু এই কোল্ড ওয়ারের পরে চলে আসে। তো এই যে দুটো নীতি রাশিয়া নিয়েছিল, এটা তাদের রাশিয়াকে পুনর্গঠিত করার জন্য এবং সারা পৃথিবীতে তার যে একটা অবস্থান সেটি তৈরি করার জন্য। কিন্তু এখানে বলা হচ্ছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তার এই দুইটা নীতিকে মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে সাধারণত দিতে হয়। তো এটিকে ভালোভাবে বা যেরকম তিনি বলেছিলেন সেরকম ভাবে না নিয়ে এটিকে ভিন্নভাবে নিয়ে সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এর ফলে এই যে বিশ্বায়নের একটি নতুন ফরম্যাট চলে এসেছিল, এবং যেখানে এই যে অবাধ বাণিজ্য, অবাধ পুঁজি বিনিয়োগ, মুক্ত বাজার অর্থনীতি, এই বিষয়গুলো চলে এসেছিল। এবং এর ফলে অনেকগুলো ভালো দিক খারাপ দিক বিষয়গুলো রয়েছে, এবং আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসেও আমরা জানি যে সেখানে গ্লোবালাইজেশনের কিছু সমর্থক আছেন, এটার আবার কিছু সমালোচকও আছেন। এটার ভালো দিক যেমন আছে, এটার খারাপ দিকও তেমন রয়েছে। তো এই গ্লোবালাইজেশন সম্পর্কে বিভিন্ন বিশ্লেষক, আন্তর্জাতিক বিশ্লেষক, চিন্তাবিদ বিভিন্নভাবেই এর সংজ্ঞা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন, ভালো মন্দ নানান ধরনের। তো এখানে যেমন অধ্যাপক মর্গান থিউ, তিনি একজন ইন্টারন্যাশনাল পলিটিক্সের ভালো লেখক। তো তিনি বলেছেন যে আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত, আধুনিক বিশ্ব ব্যবস্থায় যে বিভিন্ন রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলো এবং যে সমাজ ব্যবস্থা রয়েছে, এটার মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়াটি, সেটি হচ্ছে বিশ্বায়ন। মর্গান থিউ তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন, তিনি বলতেছেন যে আমাদের যে বর্তমান ইন্টারন্যাশনাল যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে যে বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে, আমাদের যে বিভিন্ন সমাজ ব্যবস্থা রয়েছে, এগুলোর মধ্যে একটা কি বহুবিধ, মাল্টি ডাইমেনশনাল, যে বহুমাত্রিক যে বিষয়টা বলা হচ্ছে, বহুবিধ নানান ধরনের, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, এটার সংযোগ এবং সম্পর্কটা হচ্ছে বিশ্বায়ন। আবার সমাজবিজ্ঞানী ম্যাকগ্রু তিনি বলতেছেন আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের বহুবিধ সংযোগ এবং এই যে সম্পর্কের যে উন্নয়ন, তিনি উন্নয়নের কথাটি এখানে জুড়ে দিয়ে বলতেছেন যে এই বিশ্বায়নটা হচ্ছে এই যে সংযোগ এবং সম্পর্কগুলো, এগুলোর একটা উন্নয়ন, এটার যে ডেভেলপমেন্ট। মার্টিন অ্যালব্রো তিনি বলতেছেন বিশ্বায়ন হলো একটি সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত বিশ্ববাসীকে নিয়ে আসার প্রক্রিয়া। এটি তিনি স্বীকার করছেন বা বলছেন যে এটি হচ্ছে এক প্রক্রিয়া। কি ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে যে এই যে সমস্ত বিশ্ববাসীকে একটা জায়গায় নিয়ে আসা। ওই যে আমরা আগে যেটা বললাম যে সমস্ত বিশ্ববাসীকে নিয়ে একটা গ্রাম তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে, যেখানে আমরা প্রত্যেকের সঙ্গে আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সবকিছু বিষয়গুলোতে আমরা একে অপরের সঙ্গে আমরা কানেক্ট থাকবো, আমাদের এই কানেক্টিভিটিটা থাকবে, তাই না? আমার সমস্যা বা আমাদের দেশের সমস্যা সারা পৃথিবীর যেন সমস্যা হয়, সারা পৃথিবী যেন সেটি সমস্যা মনে করে, এবং আমরা বিভিন্ন জায়গায় সেই যে লক্ষণগুলো আমরা দেখি, কোনো এক জায়গায় একটা সমস্যা ঘটলে পৃথিবীর বিভিন্ন দেশ সেই সমস্যাটাকে নিয়ে কথা বলে সেই সমস্যাটি সমাধান করবার চেষ্টা করে। তো এই হচ্ছে মোটামুটি বিশ্বায়ন সম্পর্কে তাদের যে একটা ধারণা। তো এই যে বিশ্বায়ন, এই প্রক্রিয়াটির সঙ্গে যে বিষয়টি সবচেয়ে বেশি রিলেটেড, কানেক্ট করা আছে এবং যার ফলে বিশ্বায়ন প্রক্রিয়াটি ভালোভাবে চলছে, সেটি হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির যে বিস্ময়কর যে বিকাশটা, ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টের ফলে বিশ্বায়ন প্রক্রিয়াটা আরো বেশি গতিশীল হয়েছে। ফলে আমরা আজকে যে কোনো জায়গায়, যেমন আজকে এই যে জুম, এই সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে আমরা এই যে কথা বলতে পারছি পৃথিবীর যে কোনো জায়গা থেকে, তো এটা হচ্ছে আমাদের আইসিটির একটা মানে
অবদান, এবং এর ফলেই দেখা যাচ্ছে যে আমরা এই যে কানেক্টিং হতে পারতেছি, তাই না? তো এই হচ্ছে মোটামুটি আইসিটির সঙ্গে বিশ্বায়নের একটা প্রভাব বিস্তারকারী একটা সম্পর্ক। তো এই যে বিশ্বায়ন, এটার একেবারে মূল লক্ষ্য যদি বলা যায় সেটি হচ্ছে গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমি গড়ে তোলাই হচ্ছে আধুনিক কালের যে বিশ্বায়ন, সেই বিশ্বায়নের একটি প্রধান লক্ষ্য, এবং এটিকে বলা হচ্ছে নবতর সংযোজন। বিশ্বব্যাপী একটা গ্লোবাল ইকোনমি তৈরি করা বিশ্বায়নের। বিশ্বায়ন সম্পর্কে একটু ভিন্নভাবে যখন চিন্তা করা হচ্ছে, যেমন এখানে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তিনি বিশ্বায়নের এই যে প্রক্রিয়াটিকে একটু ভিন্নভাবে দেখে বিশ্লেষণ করছেন, সেটি হচ্ছে যে বিশ্বায়ন হলো এই যে পুঁজিবাদের নতুন একটি আচ্ছাদন, নতুন একটি নামকরণ। আগে যেখানে সাম্রাজ্যবাদের দ্বারা, ঔপনিবেশিকতার দ্বারা, নব্য উপনিবেশবাদও আমাদের এসেছিল, এগুলোর দ্বারা উন্নত দেশগুলো, পুঁজিবাদী রাষ্ট্রগুলো কি করেছিল? তাদের স্বার্থ হাসিল করেছিল, তাদের স্বার্থ তারা অর্জন করেছিল বিভিন্নভাবে তাদের মতো করে, ঠিক আছে? তো ওই যে ফরম্যাটটা যখন চলে যায়, তখন নতুন একটা ফরম্যাট তারা নিয়ে এসেছে, এবং এই ফরম্যাটটা নিয়ে আসার সঙ্গে ওই যে আইসিটির একটা সম্পৃক্ততা ছিল। তো এই যে নতুন একটা আচ্ছাদন বা নতুন একটা ফরম্যাট, সেটি হচ্ছে তার মধ্যে বিশ্বায়ন। এবং এই পুঁজিবাদ কি করেছে? সারা বিশ্বে তাদের পুঁজি তারা বিনিয়োগ করেছে। পুঁজিবাদী রাষ্ট্রগুলো তাদের পুঁজি সারা বিশ্বে এরা পুঁজি লগ্নি করেছে, মানে পুঁজিটাকে বিনিয়োগ করেছে, পুঁজিটাকে খাটিয়েছে। হ্যাঁ, পেছনের নাম দিয়েছে কি বিশ্বায়ন। এই আমরা সবাই এক হয়ে গেছি, আমরা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত, আপনারা আসেন, আমাদের এখানে আসেন উন্মুক্ত দেশে। তারপরে এরাও আবার যাচ্ছে। হ্যাঁ, তো তারা হচ্ছে যে তাদের বাইরের লোককে লাভ দিচ্ছে কম, কিন্তু তারা ওখান থেকে কোটি কোটি টাকা, যেমন আমাদের এখানে বিদেশি, আমাদের বাংলাদেশে বিদেশি অনেক বিনিয়োগ আছে। হ্যাঁ, শুধু বিনিয়োগ, পুঁজিতে বিনিয়োগ না, হ্যাঁ, শুধু পুঁজি বিনিয়োগ না, এখানে কিন্তু মেধা বিনিয়োগ। যেমন বলাই হচ্ছে যে বাংলাদেশে যে শ্রম বাজার, আমাদের এখান থেকে মানুষ বিদেশে যাচ্ছে শ্রম বিক্রি করার জন্য, কিন্তু বাইরের অনেক মানুষ এখানে তারাও কিন্তু আসতেছে, তারাও এখানে কাজ করছে আমাদের দেশে। বিষয়টা কিন্তু চিন্তা করে দেখেন। আজকে যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য হসপিটালে বিদেশে যারা যাবে, ভিড়, অথচ বাইরে থেকে বহু মানুষ এখানে আসছে। হ্যাঁ, সব মেধাবী এবং বড় বড় জায়গায় কিন্তু তারা আছে, অথচ আমরা সেই জায়গাটাতে পারতেছি না। তো এরকম পুঁজি বিনিয়োগ করেছে, মেধা বিনিয়োগ করেছে, বিনিয়োগ করে তারা কিন্তু এখানে যেমন ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, তেমন এই যে মেধা বিনিয়োগ করার ফলে এখানে তারা চাকরি বাকরি করতেছে, চাকরি বাকরি করে এখান থেকে কিন্তু নানান ভাবে তারা এই টাকা কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন কোম্পানি এখানে কিন্তু পুঁজি বিনিয়োগ করেছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্য করে তাদের কিন্তু এই যে বলা হচ্ছে তাদের এখানে দোকান আছে, এজেন্সি আছে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল যে কোম্পানি গুলো আছে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এই যে ইউনিলিভার সহ নানান ধরনের মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানি আছে। হ্যাঁ, তো তারা এখানে কি করছে? এখানে কিন্তু তারা, তাদের এজেন্ট আছে, তাদের অফিস আছে, তাদের কর্মকর্তা কর্মচারী আছে, তারা এখানে দোকান খুলে বসে আছে, কিন্তু তারা বসে আছে কোথায়? কিন্তু তারা ব্যবসা করছে কোথায়? ঠিক আছে। এবং একেবারে অত্যাধুনিক যেটা মানে সংযোজন বলা যায়, সেটি হচ্ছে এই যে ই কমার্সের ফলে, হ্যাঁ, বসে আছে কোথায়? অথচ সারা বিশ্বব্যাপী বাণিজ্য করে যাচ্ছে, তারা মুনাফা লাভ করে যাচ্ছে। তো এই যে এইভাবে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, হ্যাঁ, তাদের সঙ্গে তো যারা এই যে আইসিটিতে দক্ষ না, বা বর্তমান বিশ্বের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে যারা দক্ষ না, তারা কিন্তু তাদের সঙ্গে পেরে উঠতেছে না। না উঠতে পারার কারণে হচ্ছে কি, যে সমস্ত দেশগুলো তাদের সঙ্গে পেরে উঠছে না, তাদের কিন্তু টাকা পয়সা সব বাইরের দেশ নিয়ে যাচ্ছে, তাদের ওখানে কিন্তু ব্যবসা বাণিজ্য করছে। তো এই যে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর এই যে তাদের যে কৌশলটা, তাদের যে স্বার্থ হাসিল করার
এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে সাহায্য করতেছে আবার বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, দুইটা আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংগঠন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সংগঠন। তো এই দুইটা আবার সেই জায়গায় কাজ করছে এবং তারা কিন্তু নানান ধরনের ঋণ দিচ্ছে, ঋণ দেওয়ার কথা বলছে, অনেক শর্ত দিচ্ছে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করা যাবে, এটা করা যাবে না, আপনাকে এত টাকা লোন দেওয়া হবে আপনি যদি এগুলো করেন। হ্যাঁ, মানে এরা অর্থ দিয়ে তাদেরকে কি বলা যায়, যে তাদেরকে আটকায় রাখতেছে, যে তোমরা এই অর্থ নাও, এটা দিয়ে এই এই কাজ করো। হ্যাঁ, তোমরা প্রোডাকশনে যেও না, উৎপাদন করো না। হ্যাঁ, কারণ বাইরের দেশগুলো তাহলে তো পণ্য তাদের বিক্রি হবে না। হ্যাঁ, তাদের যে বাজারে যে মানে বাজার করার যে ব্যবস্থাটা, সেটা তো থাকবে না। তো ওই দেশগুলো যেন সেটা না করে, এই জন্য তারা বিভিন্ন ধরনের ঋণ দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বিভিন্ন অন্য কাজ করো, এই কাজগুলো করতে এসো না। তো উনি বলতেছেন যে এরকম একটা কিন্তু ব্যাপার আছে। তো এই যে বিষয়টা তিনি ভেবেছেন একটু ভিন্ন করে। তো এই বিষয়টায় আগে ছিল, যেটি আমি অনেক আগে বলেছি, সেটি হচ্ছে আগে ছিল সাম্রাজ্যবাদ, আগে ঔপনিবেশিকতাবাদ, এরকম তারা ফরম্যাটে এই কাজগুলো করেছিল এবং সেখানে জবরদস্তি থাকতো। আর এখনো জবরদস্তি আছে, ওই যে বললাম নানান কৌশলে, অনেক ভদ্রভাবে, অনেক সিস্টেমেটিক ওয়েতে তারা এখন সেই জবরদস্তি গুলো করছে, তাদের সিদ্ধান্তগুলো চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিশ্বায়নের নাম করে তারা তাদের এই যে সিদ্ধান্তগুলো তাদের স্বার্থ হাসিল করার জন্য, তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, তাদের মুনাফা অর্জন করার জন্য, তাদের ব্যবসা বাণিজ্য যেন টিকে থাকে, সেটার জন্য তারা নানান কৌশলে তারা সেই ধরনের জবরদস্তিটা কিন্তু করছে, করে তাদের স্বার্থটা হাসিল করে নিচ্ছে। তো এটা হচ্ছে একেবারে মোটামুটি আমাদের যে বিশ্বায়নের যে বিষয়টা, সেটি হচ্ছে এরকম। বিশ্বায়নের বৈশিষ্ট্যের কয়েকটা কথা বলি, সেটি মানে বিশ্বায়নের বৈশিষ্ট্য আসলে কিরকম কি। তো সেখানে বলা হচ্ছে এটি বহুমুখী প্রক্রিয়া। আমি বললামই যে এটি মাল্টি ডাইমেনশনাল, এটা বহুমাত্রিক, বহুমুখী। সাংস্কৃতিক দিক থেকে যেমন এই যে ৭৪তম কানে ৭৪তম ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল, সারা পৃথিবীর ওই জায়গাতে সাংস্কৃতিক বিষয়ে বিশ্বায়ন হয়, অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন হয়, রাজনৈতিক ক্ষেত্রেও হয়, সামাজিক ক্ষেত্রে, তারপরে আমাদের এই যে ICT থেকে শুরু করে, অর্থাৎ মানুষের যে স্বাস্থ্যগত মানুষের যে যে বিষয়গুলো মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত, সব বিষয়গুলোর মধ্যেই বিশ্বায়ন ঢুকে গিয়েছে। অর্থাৎ মানে আরেকটা দেশের সেখানে সম্পৃক্ততা কোনো না কোনো ভাবে থেকে যায়, আমরা কিন্তু আর বিচ্ছিন্ন থাকতে পারি না। অবাধ অর্থ ব্যবস্থা, তার মানে হচ্ছে কি, যে এই যে ইকোনমিটা গ্লোবাল ইকোনমি, হ্যাঁ, এখানে মানে যে কোনো দেশের যে কোনো কোম্পানি সিস্টেমেটিক ওয়েতে কূটনীতির মাধ্যমে আর এক দেশের সঙ্গে আরেক দেশের ওই কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কি করতে পারে, অর্থ লগ্নি করতে পারে, পুঁজি বিনিয়োগ করতে পারে, এবং এটাকেই বলা হচ্ছে অবাধ অর্থ ব্যবস্থা। এবং নব্য উপনিবেশবাদ, তো এই যে সিস্টেমটা গ্লোবালাইজেশন, এটাকে অনেক ক্ষেত্রে নতুন একটা উপনিবেশবাদ হিসাবে দেখা হচ্ছে। কারণ কি, যে যে আমাদের দেশে বলো বা অন্যান্য দেশে বলো, যে পৃথিবীর পুঁজিবাদী রাষ্ট্রগুলো সেখানে এই যে দোকান খুলে বসে আছে, তাদের অফিস খুলে বসে আছে, তাদের এজেন্ট ওখানে আছে, তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হয়, এবং ওইভাবেই, অর্থাৎ আগের সিস্টেমটা থেকে এখনকার সিস্টেমটা তফাৎ হচ্ছে কি, এখন ভদ্রভাবে শিক্ষিত দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে কিন্তু এই উপনিবেশিক কাজটি করা হচ্ছে। অবাধ বাণিজ্য ব্যবস্থা, বাণিজ্য করার জন্য এখন যেমন বাংলাদেশের পণ্য বিদেশে যাচ্ছে, বিদেশের পণ্য বাংলাদেশে যাচ্ছে, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারছে অনেকেই বা করছে। এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা কিসের ফলে সম্ভব হয়েছে, বিশ্বায়নের ফলে সম্ভব হয়েছে, এবং এটি হচ্ছে অবাধ বাণিজ্য। পারস্পরিক সম্পর্ক, যুক্ততা ও নির্ভরতা, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের ভিতরে একটা পারস্পরিক সম্পর্ক
তৈরি হয়েছে, গড়ে উঠেছে, এবং এই পারস্পরিক সম্পর্ক ফলে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কোনো না কোনো ভাবে নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ডিপেন্ডেন্ট হচ্ছে আর কি। আইসিটি মানে পণ্য দ্রব্য কেনা বেচা নানান ব্যাপারে। উদারীকরণ ব্যবস্থা মানে এখনকার যে ওই যে ওপেন ফর অল, ফ্রি ফর অল, এখন উদার, সবকিছুই খোলা। আপনি আপনার টাকা আছে, আপনার টাকা আছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আপনার টাকা আছে, আপনি চিকিৎসা নিতে যাবেন, হ্যাঁ, পাসপোর্ট করেন, ভিসা করেন, বিমানের টিকিট কাটেন, আপনি সেই জায়গায় চলে যান। ঠিক আছে? আপনার মনে করেন যে পৃথিবীর একটা বিখ্যাত হোটেলে খেতে ইচ্ছে করছে, আপনার টাকা আছে, আপনি সেই সিস্টেম অনুযায়ী আপনি কিন্তু চলে যেতে পারেন। অর্থাৎ পৃথিবীটা আপনার জন্য এখন ওপেন, উদার, একেবারে খোলামেলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, এটা আমরা তো দেখতেই পাচ্ছি, বিশ্বায়নের একটা গুরুত্বপূর্ণ দিক। এবং এর ফলে আমরা আজকে যে এই বর্তমান পরিস্থিতিতে, হ্যাঁ, এটা আমরা 2 বছর আগেও হয়তো এটা কল্পনা করতে পারি নাই যে অনলাইনে আমরা এইভাবে ক্লাস করতে পারবো, অনলাইনে আমরা পরীক্ষা দিতে পারবো, অনলাইনে আমরা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যেমন এই যে আমাদের রফিক, তারা একটা কি বলে যে ইউটিউব চ্যানেল খুলেছে, তারা ক্লাস নেয়, ওখানে ক্লাসগুলো আপলোড করে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়গুলো চলে এসেছে, এটার মানে পেছনে যে অবদান, সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি গুলো এরকম আমাদের হাতের কাছে চলে এসে, এটার কারণ হচ্ছে এই বিশ্বায়ন। মূলধন ও পুঁজির অবাধ সরবরাহ, মানে মূলধন বা পুঁজি আপনি মানে চাইলেই কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যে কোনো জায়গায় আপনি বিনিয়োগ করতে পারেন, হ্যাঁ, এটা অবাধে আপনি বিনিয়োগ করতে পারেন। উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণ, উৎপাদন ব্যবস্থা আগে যেমন যে দেশের পণ্য সেখানেই উৎপাদন করা হতো, কিন্তু এখন ওই দেশে উৎপাদন না করে, হ্যাঁ, যেখানে আমি সেটার বাজারজাত করব সেখানেই আমি উৎপাদন করছি। যেমন মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি হচ্ছে যে যেখানে তারা বিক্রি করবে, যেখানে তাদের বাজার, যেখানে তাদের এজেন্ট আছে, যেখানে তাদের অফিস আছে, সেখানে তারা উৎপাদন করছে এবং সেখানকার পণ্যগুলো সেখানেই বিনিয়োগ করছে। আজকে এই যে ফেয়ার এন্ড লাভলি যখন গ্লো এন্ড লাভলি হয়ে গিয়েছে, তখন বাংলাদেশে সেটি একটা সিল মারে দেওয়া হচ্ছে, ভারতেও সিল মারে দেওয়া হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা সিল মারে দিয়ে সেখানে কিন্তু মানে সেটি বাজারজাত করা হচ্ছে। এবং এরকম অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তাদের পণ্য ওই দেশেই উৎপাদন হচ্ছে। যেমন আমরা হিরো হন্ডার নাম শুনছি গাড়ি, হ্যাঁ, জাপানের সঙ্গে ইন্ডিয়ার সম্পৃক্ততায় ইন্ডিয়ায় সেটি কিন্তু উৎপাদন হলো, এবং বাংলাদেশেও সেটি উৎপাদন করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম অনেকগুলো পণ্য কিন্তু এরকম অবস্থায় চলে গিয়েছে। এবং এইভাবে এই যে বিশ্বায়নের ফলে এই উৎপাদন ব্যবস্থাটা সম্প্রসারিত হয়েছে। মুক্ত বাণিজ্য নীতি, মুক্ত বাজার অর্থনীতি, যেমন মুক্ত বাণিজ্য, বাণিজ্য মানে হচ্ছে অবাধ বাণিজ্য এবং মুক্ত বাণিজ্য প্রায় একই। যে আপনি চাইলেই এখন আপনার টাকা আছে, আপনার পণ্য আছে, আপনার জনগণ লোকবল আছে, হ্যাঁ, আপনি কূটনৈতিক সম্পর্কের দ্বারা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সেই দেশের সঙ্গে যদি ওই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে এবং ব্যবসা বাণিজ্য করার যদি অনুমতি থাকে, তাহলে আপনি কিন্তু ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তো এই যে বিষয়গুলো হয়েছে, এগুলো সব হচ্ছে কিসের কারণে? বিশ্বায়নের কারণে। বিশ্বায়ন যে প্রক্রিয়া রয়েছে, সেই বিশ্বায়ন প্রক্রিয়ার ফলশ্রুতি।